নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে পাঠ্যের বিষয়বস্তু হলো নদী। আশা করি তোমরা সকলেই নদী দেখেছো। চলো দেখে নেওয়া যাক নদী সম্বন্ধে যেসব প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে সেই সব প্রশ্নগুলি। চলো প্রথম প্রশ্ন, নদী কাকে বলে? নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। দ্বিতীয় প্রশ্ন, উৎস কাকে বলে? নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। যেমন গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তৃতীয় প্রশ্ন, মোহনা কাকে বলে? যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা। ধারণ অববাহিকা কাকে বলে? পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অঞ্চলের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটাকেই ধারণ অববাহিকা বলে। জলবিভাজিকা কাকে বলে? কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। উপনদী কাকে বলে? উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন মূল নদীতে এসে মেশে তখন ওই নদীটিকে মূল নদীর উপনদী বলে। যেমন যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলি গঙ্গার উপনদী। শাখা নদী কাকে বলে? মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এই যে দেখো এখানে ছবি দিয়ে আছে, আমাদের ডান হাত হলো উপনদীর উদাহরণ আর বাম হাত হলো শাখা নদীর উদাহরণ। নদী উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। নদী অববাহিকা কাকে বলে? নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। যেমন আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দোয়াব কাকে বলে? পার্সি শব্দ দোয়াব, যার অর্থ দো মানে দুই আর আব মানে জল বা নদী, অর্থাৎ একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। অন্তঃবাহিনী নদী কাকে বলে? যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তঃবাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমু দরিয়া প্রভৃতি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব প্রভৃতি। নিত্যবহ নদী কাকে বলে? যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গোলা জল, এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে। যেমন গঙ্গা, তিস্তা প্রভৃতি। অনিত্যবাহ নদী কাকে বলে? মালভূমি বা অন্য কোনো উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল প্রায় থাকে না, তাই এদের অনিত্যবহ নদী বলে।
নদী কয় প্রকারের কাজ লক্ষ্য করা যায় ও কি কি? 3 ধরনের কাজ লক্ষ্য করা যায়। 1 ক্ষয় কাজ, 2 বহন কাজ, 3 সঞ্চয় কাজ। ক্ষয় কাজ বলতে কি বোঝো? নদী তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। একেই নদীর ক্ষয় কাজ বলে। বহন কাজ কি? চূর্ণ করা এইসব নুড়ি, কাঁকড়, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলাকে নদীর বহন কাজ বলে। সঞ্চয় কাজ বলতে কি বোঝো? নদীর স্রোত কমে গেলে এই সব বহন করা পদার্থগুলি নদীর পাশে বা নদীর মধ্যে জমা হওয়াকে নদীর সঞ্চয় কাজ বলে। নদীর জল প্রবাহের পরিমাণের একক কি? নদীর জল প্রবাহের পরিমাণের একক কিউসেক। নদীর কয়টি প্রবাহ লক্ষ্য করা যায় ও কি কি? 3টি প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ। নদীর উচ্চ প্রবাহে ক্ষয় কাজ, মধ্য প্রবাহে বহন কাজ ও নিম্ন প্রবাহে সঞ্চয় কাজ করে বলে নদীর কাজকে মানুষের যৌবন, পরিণত ও বার্ধক্যের সঙ্গে তুলনা করা হয়। নদীর ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নদী উপত্যকার ঢাল, শিলার প্রকৃতি, জলপ্রবাহের শক্তি, বাহিত বস্তুর আকার ও ওজনের ওপর নদীর ক্ষমতা নির্ভর করে। আদর্শ নদী কাকে বলে? যে নদীতে 3টি প্রবাহ অর্থাৎ উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ সুস্পষ্টভাবে দেখা যায় তাকেই আদর্শ নদী বলে। যেমন গঙ্গা নদী। গোমুখ থেকে হরিদ্বার উচ্চ প্রবাহ লক্ষ্য করা যায়, হরিদ্বার থেকে মিঠিপুর পর্যন্ত মধ্য প্রবাহ এবং মিঠিপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্ন প্রবাহ লক্ষ্য করা যায়। তাই গঙ্গা নদীকে একটি আদর্শ নদী বলা হয়। গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? তোমরা পাশের ছবি দেখতে পাচ্ছ, উপরের ছবিটা গিরিখাতের বা ক্যানিয়ন। পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয় বলে একে গিরিখাত বলে। যেমন পেরুর এল ক্যানল বা কলকা। আর ক্যানিয়ন কাকে বলে? গিরিখাতের মতনই বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে একরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পরবর্তী প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? নদীর গতিপথে শক্ত ও নরম শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। যেমন পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। মেন্ডার কাকে বলে? নদীর মধ্যপ্রবাহে বেগ কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে চলতে থাকে। এই অবস্থায় সামনে বাধা এলে নদী বাঁকা পথ সৃষ্টি করে চলতে থাকে। একে মিয়েন্ডার বা নদীবাঁক বলে। অর্শক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? নদীতে বাঁকের পরিমাণ বাড়লে বা নদীর জল বাড়লে কখনো কখনো নদী একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অর্শক্ষুরাকৃতি হ্রদ বলে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ ঘোড়ার খুরের মতো। তারপরের প্রশ্ন, প্লাবনভূমি কাকে বলে? নদীর নিম্ন প্রবাহে বর্ষাকালে বন্যার সময় নদীর দুই ধারের বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত হয়ে যে উর্বর ভূমি সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন চীনের হোয়াংহো নদীতে এইরূপ প্লাবনভূমি দেখা যায়। বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকড় জমা হয়ে চোরা সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চোরার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে। এর ফলে প্রায় ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন ব অক্ষরের মতো দ্বীপ সৃষ্টি হয় বলে একে বদ্বীপ বলে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। পরবর্তী প্রশ্ন, খাঁড়ি কি? কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল
নদীর ভিতর দিয়ে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাঁড়ি সৃষ্টি করে। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে এই রকম খাঁড়ি দেখা যায়। নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি সভ্যতার নাম লেখো। নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি সভ্যতার নাম হলো সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা লক্ষ্য করা যায়। পরবর্তী ও শেষ প্রশ্ন, নদী আমাদের জীবনে কতখানি প্রভাব বিস্তার করে? এটি একটি বড় প্রশ্ন আকারেও আসে, ছোট প্রশ্ন আকারেও আসে। ছোট প্রশ্ন আকারেই দেওয়া আছে, যদি বড় প্রশ্ন আসে বিস্তারিত আকারে একটু তোমাদের লিখতে হবে। নদী আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীর ওপর নির্ভর করে মানুষ ও অন্যান্য প্রাণীরা জীবনযাপন করে, যেমন কৃষিকাজ, যাতায়াত, মৎস্য চাষ, এমনকি অতীতকালে মানুষের প্রয়োজনীয় পানীয় জলের উৎস ছিল নদী। তাই বলা যায় নদী ছাড়া মানুষের জীবন বাধার মুখে পড়বে। অর্থাৎ নদী আমাদের জীবনে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা। যদি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও। আর তোমাদের কেমন ভিডিও প্রয়োজন তা কমেন্টে জানাও। আজ এই পর্যন্তই, পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।